প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। টু দ্য পয়েন্টে আমি আজ আপনাদের সঙ্গে আছি রিজভী নওয়াজ, আর আমার সঙ্গে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন। তার আসলে পরিচয় দরকার নেই, তারপর আমি নামটা বলতে হয় অনুষ্ঠানের যে খাতিরে। নুরুল হক নূর, সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, এবং যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পটুয়াখালী 3 থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী। উনি ওনার প্রতীক নিয়েই লড়ছেন। জনাব নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য। শুরু করতে চাই আমাদের যে আজকে বিষয়টি, আপনাকে একটু বলে রাখি, ভোট ও জোটের ভবিষ্যৎ। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং একই সঙ্গে উদ্বেগ, দুটো সমানভাবেই এখনও রয়ে গেছে। আমার মনে হয় উচ্ছ্বাসটা দিনে দিনে পাল্লা ভারী হচ্ছে। আপনি এলাকায় যাতায়াত করছেন এবং আপনার এলাকার আমার কাছে মনে হয় যে হেভিওয়েট প্রার্থী আপনি এইবারে নির্বাচনে। মিডিয়ার ফোকাস, মানুষের আগ্রহ রয়েছে। আগে একটু আপনার এলাকার খবর জানতে চাই। বিএনপি জোটের পাশাপাশি আমি সাবেক ভিপি এবং এখন গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সংক্ষেপে জিওপি, সেটা ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচন করছি। এখন হেভিওয়েট কিনা সেটা তো আমি জানি না, সেটা আপনারা সাংবাদিকরা মাঠ পর্যায়ের খোঁজখবর নিলে জানতে পারবেন। তবে আমার এইটুকু কনফিডেন্স আছে বা এটুকু আমি বলতে পারি যে আমার এলাকায় দলমত নির্বিশেষে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। মানুষ ভালোবাসে, এলাকার ছেলে হিসেবে একটা সম্মানের চোখে দেখে এবং একটা আবেগ আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি হয়েছি এবং তার পরবর্তীতে বাংলাদেশের পেছনের বা পুরাতন যে অতীতের ডাকসুর ভিপি জিএসদের প্রেক্ষাপট দেখলে দেখা যায় যে অনেকে ভিপি জিএস থাকাকালীন সময় মন্ত্রিসভায় চলে গেছে। তো আমারও সুযোগ ছিল অনেক, কিন্তু নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা অনৈতিক কোনো কাজে আমরা কম্প্রোমাইজ করিনি, বরঞ্চ গণমানুষের অধিকার আদায়ের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় সামনে ছিলাম, ফাইট করেছি, ত্যাগ স্বীকার করেছি, জেলে গিয়েছি। এতে আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো ধরনের অন্যায় ছিল না। তারপরও বরঞ্চ আমার পরিবারের প্রতি অন্যায় হয়েছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের সাথে, আমার সাথে, এবং নির্মম নিষ্ঠুরভাবে সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে অসংখ্যবার লাস্ট রেজিমে হামলার শিকার হয়েছি। এই 5ই আগস্টের পরেও ব্যক্তিগতভাবে কারণ আমি একটা মামলাও দিইনি, কাউকে ওই হামলার জবাবও দিতে যাইনি। এই সমস্ত কারণেও, বিশেষ করে এখনকার এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও যারা পূর্বের বিভিন্ন ধরনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল, তারা মনে করে যে এখানে আমি তাদের জন্য সেফ অন্যদের তুলনায়। আর যেহেতু বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল ওই আসনে প্রার্থী দেয়নি, সেক্ষেত্রে ওই অ্যাডভান্টেজটা আছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমার এই পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনার এই আসনটি মূলত আওয়ামী লীগের অধ্যুষিত, কারণ ওখানে সবসময় আওয়ামী লীগ হয়ে আসছে বিজয়। 50 বছরেও কিন্তু বিএনপি ওখানে উইন করতে পারে নাই। সেই সুবাদে সামগ্রিক প্রেক্ষাপট মিলিয়ে বলা যায় যে ওখানে একটা ভালো অবস্থানে আলহামদুলিল্লাহ আছি। আপনার জন্য অনেক শুভকামনা। ভিপি নূর হিসেবে আপনি অনেক বেশি পরিচিত। যদি আপনি জয়ী হন, আপনি এমপি নূর হিসেবে পরিচিত হবেন। কোনটাকে এনজয় করবেন বা করেন? আসলে ভিপি নূর কিংবা এমপি নূর, এটা কোনোটাই আমি পরিচিত হতে চাই না, এনজয় করতে চাই না। আমি আমার নাম যেটা আছে মানুষ সেটাই ডাকুক, সেটাতে আমি কমফোর্ট ফিল করি। তবে হ্যাঁ, ডাকসুতে 28 বছর ধরে নির্বাচন হয় নাই এবং বলা চলে বাংলাদেশের রাজনীতির একটা বন্ধ্যাকালীন সময়, কারণ যে সময় স্বাভাবিক রাজনীতির পরিবেশ ছিল না, সেই সময় আমি মানুষের জন্য আন্দোলন সংগ্রাম এবং সকলের পক্ষে কথা বলার কারণে মানে সংক্ষিপ্তভাবে ভিপি নূর মানুষ মনে করেছে যে কি বলবেন, এইটা একটা বোধহয় পদ। ডাকসুর নির্বাচনের পরে বা আমি দেখছি জগন্নাথের নির্বাচন ছাত্র সংসদ হওয়ার পরে বলছে যে অমুকে ভিপি নূর হয়েছে, মানে তাদের মনে করছে এইটা একটা বোধহয় পদ। এদিকে এটা ভালো লাগছে। এটা হয় অনেকদিন পরে যে নির্বাচন, এবং সেখানে আপনারা যেভাবে নির্বাচিত হয়েছেন, এটা আসলেই তো একটা মানে নাম হয়ে গেছে এটা। না, এবং এটা তো স্বীকার করতে হবে যে ধরেন আজকের যেই পট পরিবর্তন, রাজনীতিতে তরুণদের যে উত্থান এবং আজকের যে সুযোগ তৈরি হয়েছে, তো পরিষ্কার যে যারা আজকে ফ্রন্ট লাইনে আছে, একসময় ঘরে ঘুমাইতে পারে নাই, তারাই বলে যে খেতে খামারে আইলে বিলে ঘুমাইছে, ধান খেতে, পাট খেতে, বাঁশঝাড়ে, এসব জায়গায় ঘুমাইছে, দেশে থাকতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে নাই। তো আজকে তারা ব্যবসা প্রতিষ্ঠানও চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, ইভেন এলাকায় প্রভাব শক্ত অবস্থান নিয়ে থাকতেছে। তো এই মুভমেন্টে তো আমাদের বড় একটা কন্ট্রিবিউশন ছিল।
এবং এটা তো ঠিক যে উই আর দ্য পাইওনিয়ার অফ দিস মুভমেন্ট, কারণ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো আজকের পট পরিবর্তন। সেই আন্দোলন তো 2018 সালে আমরা সূচনা করেছিলাম। আমরা যদি আন্দোলন না করতাম তাহলে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হতো না, নিরাপদ সড়ক আন্দোলন হতো না, এবং আমরা যদি রাজনৈতিকভাবে না আগাতাম আজকের এই যে বিএনপি, জামাত, আওয়ামী লীগের বাইরে, গতানুগতিক রাজনীতির বাইরে যে মানুষ বিকল্প রাজনীতির কথা ভাবতে পারছে, এটাও তো ভাবতে পারতো না। বাংলাদেশের সবচেয়ে প্রথম বলা চলে যে মুক্তিযুদ্ধের পরে ছিল জাসদ, আর এই 50 বছর পরে সেটা ছিলাম আমরা গণ অধিকার পরিষদ। একটা প্রতিকূল সময়ে ঢাল তলোয়ারবিহীন একটা যাত্রা শুরু করেছিলাম গণ অধিকার পরিষদ। একদম এই কৃতিত্ব আপনাদের অবশ্যই বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু আমার একটু আগ্রহ আছে যে এইরকম একটা মানে রাইজিং একটা দল গণ অধিকার পরিষদ, এই মুহূর্তে ধরেন আমি যদি বলি আপনার দলে যারা ছিলেন, আপনার সঙ্গে সংগ্রামেও ছিলেন, আমি জনাব রাশেদের কথা বলতে পারি, সে আপনার দলের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এখন বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আপনার দলে রেজা কিবরিয়া যুক্ত ছিলেন, তিনিও এখন বিএনপি থেকে নমিনেশন করছেন। তো এই যে এইরকম একটা প্রেক্ষাপটে এই দলটি আসলে দল হয়ে উঠতে পারলো না কেন? আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি। খুবই এটা প্রাসঙ্গিক এবং যৌক্তিক কোশ্চেন, এবং এই প্রশ্নটা সব মানুষের জানা দরকার। আমি অসংখ্যবার উত্তর দিয়েছি, তারপরে বললে দেখেন বাংলাদেশের 5ই আগস্টের পরে আমরা তো সবাই ভাবছিলাম যে দেশটা নতুনভাবে চলবে, আমরা একটা পরিবর্তন চাই, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু এই পুরানো রাজনীতি বলা চলে টেক ওভার করেছে। এমনকি ধরেন সবচেয়ে আমাদের যে 3 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টাও হয়েছেন, আপনি দেখাতে পারবেন না যে তারা সরকারে থাকাকালীন খুব উল্লেখযোগ্য একটা পরিবর্তন করেছে, যেটা মানুষ খুব আইকনিক হিসেবে গ্রহণ করেছে, এবং মানুষের মুখে মুখে যে না আমাদের একজন এলজিডি উপদেষ্টা ছিলেন, সে এই কাজগুলো করেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এই কাজটা করেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ছিলেন, এই পরিবেশটা করেছেন। উল্লেখযোগ্য খুব বেশি কিছু করতে পারেনি, বরঞ্চ তারাও ওই জাতীয় পার্টি কিংবা বাংলাদেশের কনভেনশনাল ওয়েতে যে ক্ষমতায় থেকে অনেকে যেমন দল বানিয়েছে, তারা একটা দল গঠন করেছে। সেখানে তাদেরকে ঘিরে মানুষের একটা আশা ছিল যে তারা বিকল্প হবে, যেহেতু আমরা হতে পারিনি, সেই বিকল্পটা তারা হবে। তারা কিন্তু সরকারের এত ব্লেসিংস পেয়েও, এত সুযোগ সুবিধা পেয়েও কিন্তু ওইভাবে দাঁড়াতে পারে নাই। শেষ পর্যন্ত জামাতের দিকে, তাদের জামাতকে আশ্রয় করে তাদের রাজনীতি করতে হচ্ছে, কারণ তারা যদি তাদের নিজের মার্কা নির্বাচন করে, নিজ দলের মার্কায়, একটা সিঙ্গেল আসনও জেতার সম্ভাবনা নাই। বিপরীত দিকে এনসিপির একটা আসনেও আপনার জিতে, এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা আসনেও এনসিপির মার্কা নিয়ে জেতার সম্ভাবনা নাই উইদাউট দ্য হেল্প অফ আদার্স পার্টি। সেই কারণেই কিন্তু তারা ওই 11 দল বের সাথে জোট করেছে। তাহলে আমাদের অবস্থানটা হচ্ছে যে ধরেন এখানে আমরা যখন রাজনীতিটা করেছি, জামাত তো কার্যত এক প্রকার ওপেন রাজনীতি তাদের জন্য নিষিদ্ধ ছিল। ছাত্র শিবির আজকে বিশ্ববিদ্যালয়গুলো জিতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দশক ছাত্র শিবির নিষিদ্ধ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কেউ বলতে পারতো না যে আমরা শিবির করি। ইভেন শিবির সন্দেহ কিংবা শিবিরের প্রকৃত অভিযোগে যখন একজন শিক্ষার্থীর উপরে হামলা হতো, জেলে যেত, আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি। তো আজকে ধরেন সেই প্রতিবাদ আন্দোলন সংগ্রামের কারণে বিএনপির লোকেরা আমাদের মিছিলে যেত, শিবিরের লোকেরা, জামাতের লোকেরা, ভিন্ন মতের অনেকেই যেত, সাপোর্ট করত। কিন্তু 5ই আগস্ট পট পরিবর্তনের পরে কিন্তু সবাই যার যার রাজনীতিতে ফিরে গেছে, যার ফলে সেখানে যেমন আমাদের একটা ধরেন কিছুটা অবস্থান একটু দুর্বল হয়েছে। 5ই আগস্টের পূর্বে যখন দেখেছে আমরা কার্যত, আজকে আপনার নিরপেক্ষ বিশ্লেষণ যদি করেন, ওই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে আমাদেরকে মানুষ ভাবতো যে বাংলাদেশে কোনো পট পরিবর্তন করতে পারলে আমরাই করতে পারবো, এবং আগামীতে এই তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে। অনেকে ধরেই নিয়েছিলেন যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন এই দেশে আর পরিবর্তন হবে না, এটা ধরেই নিয়েছিলেন, কারণ ধরাটা স্বাভাবিক। এরকমটা ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র তার পেছনে ব্যাকআপ দিচ্ছে, সব কিছুকে ড্যাম কেয়ার করে রাষ্ট্রযন্ত্রকে পুরো তার হাতের পুতুল বানিয়ে মুঠোয় নিয়ে দেশ শাসন করছে। সেই জায়গা থেকে আমরা সব রাজনৈতিক দলের কাছে গুরুত্ব পেয়েছি, আমাদেরকে সবাই সাপোর্ট করেছে, সামনে এগিয়ে দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছি, তরুণদেরকে নিয়েছি। কিন্তু যখন দেখেছে যে অনেকে আমরা খুব শক্ত শক্ত কথা বলি অনেক দলের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে, ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, আলটিমেটলি তো বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ, একটা ইস্টাবলিশমেন্ট আছে যারা সব জায়গা থেকে সুবিধা নিয়ে সবকিছুকে ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়। আপনারাও তো এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে গেছেন, আপনার কি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আপনি বলতে পারবেন? না, এখন হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স হয়, এখন আপনি কি বললে এই কথাটা আপনার কিছুটা ঠিক যে আমরা এখন এস্টাবলিশমেন্টের পার্ট হচ্ছি, বাট বিফোর এই অ্যালায়েন্স কিংবা এই ইলেকশন আমরা স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের যে রাজনৈতিক যে ঘোষণাপত্র, সেখানে পরিষ্কারভাবেই বলেছিলাম যে বাংলাদেশের এই জরাজীর্ণ পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন করে আমরা এই জাতির সামনে
নতুন একটা রাজনীতি উপহার দিতে চাই, জাতিকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। এবং এই গণ অধিকার পরিষদ তার 21 দফা রাজনৈতিক কর্মসূচিতে বলেছিল যে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। প্রেসিডেন্টের শুধুমাত্র প্রধান বিচারপতি কি বলে নিয়োগ আর শপথ আর কবর আপনার জিয়ারত দোয়া মাহফিল স্যার আর কিছু করতে পারবে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য আনা উচিত। একই ব্যক্তি প্রেসিডেন্টের মতো দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া দরকার, সংখ্যানুপাতিক নির্বাচন দরকার। এরকম বেশ কিছু নতুন কনসেপ্ট কিন্তু আমরা 21 সালে দিয়েছিলাম। তখন আমরা তো মিডিয়া কাভারেজ পাইনি, ফ্রন্টলাইনে ছিলাম না, সরকারের নিয়ন্ত্রিত মিডিয়া ছিল, যে কারণে এই বিষয়গুলো হাইলাইটস নেই। কিন্তু আমরা চেষ্টা যখন করেছিলাম তখন ওই যে রাষ্ট্রযন্ত্র এজেন্সি, গোয়েন্দা সংস্থা আমাদেরকে বিভক্ত করার জন্য, আমাদের নেতৃবৃন্দকে চাপে ফেলানোর জন্য, ইভেন আমার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে। অথচ যেই মেয়ে মামলা করেছে সেই মেয়েকে ফিজিক্যালি আমি কখনো দেখি নাই। আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে হয়েছে। আমি ডাকসুর ভিপি ছিলাম। মান্না ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ বলেছে যে পাকিস্তান আমলেও ডাকসুর ভিপি, এটা তো একটা প্রাতিষ্ঠানিক অফিস, ওই ডাকসু ভবনে হামলা চালানে। আমি আমার রুমে হামলার শিকার হয়েছিলাম। আমি ঢাকার বাইরে বগুড়া গেছি, ব্রাহ্মণবাড়িয়া গেছি, যেখানেই গেছি আক্রমণের শিকার হয়েছিল, আপনারা দেখেছিলেন। তো ওই পরিস্থিতির পরেও যখন আমরা একটা অপ্রতিরোধ্য আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছিলাম, তখন অনেকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, এবং অনেকে এটাকে ভয় পেয়েছে যে না এইভাবে যদি তারা চলতে থাকে তাহলে তো তারা রাজনীতিতে দাঁড়িয়ে যাবে। যেই কারণে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও অনেকে তখন আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, বা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবত, প্রোপাগান্ডা চালিয়ে চরিত্র হননের চেষ্টা করেছে। এখনও অনেক করছে। যে দেখেন, যখন এই আওয়ামী লীগের সময় ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারত না, আমরা তাদের পক্ষে কথা বলতাম, কিংবা বিএনপির অন্যান্য দলের পক্ষে কথা বলতাম। এখন যখন উচিত কথা বলি জামাত শিবিরের বিরুদ্ধে গেলে, দেখেন অনলাইনে দেখবেন আমাদের ফেসবুক, মানে আপনাদেরও কমেন্টে ধুমাইয়া গালিগালাজ করতেছে। প্রোফাইলগুলো দেখলে দেখবেন যে সেটা কারা। তো আমাদের এই যে মনে করেন একটা অসচেতন এবং ওই আহমেদ সফার মতো যে বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, এটাই দেশের মানুষের সাথে মানুষের আছে। আপনি পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলেই গালি। এক্স্যাক্টলি। এবং এইটা জনাব নূর, আপনি একটু আগে একটি প্রতিবেশী শক্তিশালী দেশের কথা বলেছেন, তাদের ব্লেজিংসের কথা বলেছেন। আপনি খেয়াল করে থাকবেন আপনারই দলের একজন, তিনি এখন বিএনপিতে গেছেন, রেজা কিবরিয়া, তিনি গতকাল চ্যানেল আইয়েরই একটি টক শোতে একটি প্রসঙ্গের অবতারণা করেছেন, যেটি নিয়ে হয়তো আপনি উত্তর দিবেন আশা করি, যে মোসাদের টাকায় চলে, ইসরায়েলের টাকায় চলে, এরকম কোনো দলের সঙ্গে আমি থাকতে পারি না। এই বিষয়ে আপনার একটা ব্যাখ্যা চাই। রেজা ভাই একজন শিক্ষিত মানুষ এবং ভদ্র মানুষও, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে উনি শতভাগ একজন অযোগ্য মানুষ। এবং রাজনৈতিক ধারণা, শুধু রাজনৈতিক না, সামাজিক ধারণাটা ওনার নাই। উনি শুধু ওনার একটা ক্লাসের, বলতে পারেন যে কিছু আপার ক্লাসের মানুষের সাথে মিশে ওই শ্রেণীর সাথে পার্টি করা, ড্রিঙ্কস করা, ওই সমস্ত কাজ উনি অভ্যস্ত। বাংলাদেশের রাজনীতি বা সোসাইটিকে বোঝার মতো পার্সন উনি না। উনি যেটা বলেছে সেটা ঠিক বলেছে ইন্টারভিউতে, যে জাফরুল্লাহ চৌধুরীকে আমরা মুরব্বী মানতাম, কারণ এই মানুষটা দেখেছেন যে মৃত্যু পথযাত্রী হয়েও হাতে আপনার কেননা নিয়ে এই ছাত্রদের প্রোগ্রামে ছিল, যুবকদের সাথে প্রোগ্রাম ছিল, আমাদের সাথে কাজ করেছেন। তো এই সুবাদে উনি আসলে বলায় আমরা ভেবেছিলাম একটা অক্সফোর্ড গ্রাজুয়েট মানুষ, আমরা শিক্ষিত আমরা নেই, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি। এমনকি এই কথা বলা উচিত না, কিন্তু বলার জন্য বলা, যে ধরেন বাংলাদেশের কালচারে একজন নেতা তার জন্মদিনে তার কর্মীরা তাকে কেক খাওয়াবে, তাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, এটা একটা কালচার। সে বলতো যে আমি আজকের দিনটা আমার ফ্যামিলির সাথে কাটাবো, আমার বন্ধুদের পার্টি, এগুলো তোমাদের আমি আজকে সময় দিতে পারবো না। নেতাকর্মীদের হাত মিলাতে অনেক ক্ষেত্রে দ্বিধা বোধ করতো যে হাতে কারো জীবাণু টিবাণু আছে কিনা, এবং প্রক্রিয়া এই ধরনের একটা মেন্টালিটি। এবং সে একটা পার্টির প্রধান, কখনো অফিসে ওইভাবে ঠিকঠাকভাবে যেত না। এবং সে পার্টি বলতে গেলে পার্টি থেকে তার চালানোর খরচ চায়, যে তাকে আমরা ফাইন্যান্স করবো, তার তো মাসে 2,000 টাকা খরচ, তার তো ব্যবসা বাণিজ্য নাই। তো আমাদের পার্টি, আমরা বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোয় মানুষের কাছ থেকে চেয়ে সহযোগিতা নিয়ে পার্টি চালাতাম। সেটা তার এই ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষী ছিল। সে ভাবছে যে বিএনপি আওয়ামী লীগ একটা বড় পার্টি, অনেকে ডোনেশন নিয়ে যাবে, ইয়া করবে, দল থেকে তাকে ফাইন্যান্স করতে হতো না। আমরা করতাম না, কিন্তু দেখা যায় তার একটা প্রত্যাশা ছিল যে না এই পার্টি বোধহয় তাকে একটা সাপোর্ট করবে। তো এই প্রত্যাশা তো তৈরি হয়েছে, ওই যে আপনারা অনেক টাকা পান ইসরায়েল থেকে, আপনাদের একটা ফান্ড আসে, এই প্রত্যাশা থেকে কি তৈরি হয়েছে? এটা একটা অপপ্রচার এবং একেবারেই প্রোপাগান্ডা। এখানে আমাদেরকে ইসরায়েল ফান্ড দেবে কেন? বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো আপনার কোনো যোগাযোগ আছে? এই রাষ্ট্রীয় কোনো ধরনের যোগাযোগ নেই। এইটা ছিল আমাদেরকে, ওই যে বলেছে, আমাদের যেমন ধর্ষণের সহযোগিতার মামলা দিয়েছে, আমাদের বিরুদ্ধে ওই চরিত্র হনন করেছে, দুর্নীতির অভিযোগ দিয়েছে নানানভাবে। তো এটা ছিল গোয়েন্দা সংস্থার আর তৎকালীন আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার একটা প্রোপাগান্ডা, যেহেতু আমরা তাদের বিরুদ্ধে একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছি। এবং বাস্তব কথা এই যে আজকের পট পরিবর্তন, আমরা যদি ওই সময় দাঁড়িয়ে না থাকতাম তাহলে হতো না। তো এটা ছিল এই আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা। বরঞ্চ রেজা ভাই কি করেছে, যে আপনার যে শওকত মাহমুদ আজকে গ্রেপ্তার,
তো আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলেছিলাম, রেজা কিবরিয়া ছিল মাস্টার মাইন্ড, রেজা কিবরিয়াকে আপনারা দানের শীর্ষে মনোনয়ন দিয়েছেন আর শওকত মাহমুদকে গ্রেপ্তার করালেন। যে রেজা কিবরিয়া মনোনয়ন পেলে শওকত মাহমুদকে তো আপনাদের মন্ত্রী করা উচিত, কারণ রেজা কিবরিয়া ছিল শওকত মাহমুদের গুরু। এই যে বিএনপি ভেঙে বিএনএম পার্টি করা, এবং ওই যে আরেক টাউট বাটপার যে মাসুদ করিম, আপনারা দেখেছেন না, ওই যে বিদেশি গোয়েন্দা সংস্থার চর অভিযোগে মন্ত্রীপাড়া থেকে অ্যারেস্ট হয়েছে, এই মাসুদ করিমদের সাথে এই শওকত মাহমুদের সাথে ব্যাংকক কাঠমান্ডু মিটিং করতো, যে তাদের অ্যাসাইনমেন্ট ছিল আপনার বিএনপিকে আওয়ামী লীগের আমলে ভেঙে একটা অংশকে নিয়ে নির্বাচনে যাওয়া, যার প্ল্যান হিসেবে ওই যে বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট গঠিত হয়েছে। এই তথ্য বিএনপিকে আমরা জানিয়েছি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান রিজভী ভাইকে সব বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলেছে যে এটার কি খোঁজ খবর নেন, তারা আমাদের সাথে বলেছে, আমরা তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি যে এই ঘটনাগুলো করছে। কারণ এগুলো কি উনি বিএনপিতে জয়েন করার পরে না আগের? এগুলো তো বিএনপির আগে। এখন আমি জানি না, বিএনপির ধরুন বড় দল তো, এখানে অনেকে অনেক লাইনের লোক আছে, বিভিন্ন লোক সুপারিশ করে ঢুকায়, আবার ধরেন তার একটা সেন্টিমেন্ট আছে, সে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহেমেস কিবরিয়ার ছেলে এবং তার বাবার হত্যাকাণ্ড একটা আলোচিত ঘটনা। সেই ঘটনা যদিও বিএনপির অনেক নেতাকর্মীকেও মামলার আসামি করা হয়েছে, কিন্তু সে আবার আগেও ইন্টারভিউতে বলেছে এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড। আর সেটা আমরা জানি না, এক্স্যাক্টলি তারাই জানবে। এখন সে যদি বিএনপির সাথে থাকে, তাহলে তো বিএনপি এই ঘটনার সাথে কোনো ইনভলভমেন্ট, এটা পরিষ্কার হয়, কাজে এটা বিএনপির জন্য এটা পলিটিক্যালিও এটা একটা ভালো স্ট্যান্ড। এবং সে প্রকৃত অর্থে আমি দোয়া করি আল্লাহ পাক থেকে সুস্থ রাখুক। ফিজিক্যালিও আনফিট, তার ডায়ালাইসিস নিতে হয়, শারীরিকভাবেও খুব একেবারেই আনফিট, এবং এলাকার ওই যেটা বলেছি যে কমন ম্যাস পিপুলের সাথে মেশার মতো তার আসলে মেন্টালিটিটা নাই, রাজনীতিতে লিডারশিপ দেওয়ার, তাই যে সে স্থির নাই। যে প্রথম কয়েক বছরের মধ্যে ডক্টর কামাল হোসেনের মতো লোকের সাথে রাজনীতি হচ্ছে, গণফোরাম সেক্রেটারি ছিলেন, কয়েকদিনের মধ্যে সেখান থেকে বের হয়ে গেলেন, তারপরে গেলেন আমাদের সাথে, ওকে সেখান থেকেও আবার এই ঝামেলা করে ওই বিএনপি ভাঙার এই শওকত মাহমুদের মধ্যে মাসুদ করিম এনাদের ফাঁদে পড়ে আমাদের দলকে ভাঙলেন, বেরিয়ে গেলেন। তারপরে আবার একটা দল করেছেন আম জনতা, ওই যে আমাদের তারেক যেই দলের নেতা, সেখানেও থাকতে পারলেন না, শেষ পর্যন্ত জয়েন করলেন বিএনপিতে। তো ভাই এত মানে ঘুরিয়ে না পেয়েছে, আপনি শুরু থেকে বিএনপিতে জয়েন করতেন। আবার মাঝখানে দেখবেন আমি শুনেছি যেটা জামাতের দিকেও সে যেতে চেয়েছিল, কিন্তু জামাতের কাছ থেকে উনি এর আগে একটা সুবিধা নিয়েছিলেন, আর্থিক সুবিধা, তাই জামাতের মতো জামাতের থেকে উনি সুবিধা নিয়েছিলেন, আর্থিক সুবিধা নিয়েছেন, যেসব আমাদের পার্টিতে আমরা জানি না, পরে জানতে পারলাম। তো জামাত ওনাকে খুব বেশি পাত্তা দেয়নি, কারণ জামাত ওনাকে চিনতে পারছে ভালোভাবে। দেখবেন ওনার কমেন্ট আছে যে জামাত সম্পর্কে পজিটিভ কমেন্ট দিয়েছিলেন, যে জামাত ভালো কাজ করে, তাদের মধ্যে চাঁদাবাজি নাই, সততা আছে, আর্থিক সহায়তার বিনিময়ে। এখন এটা উনি জানে আসলে, কারণ যেহেতু কনসালটেন্সি করতে বা এজেন্সি এই ধরনের লোকের স্বাভাবিকভাবে ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্টেই কাজ করে, তো জামাতের পক্ষে উনি সে সময় বলেছে। এবং আমি যতদূর শুনেছি জামাতে ভিড়তে চেয়েছিল, বাট জামাত থেকে সে রেসপন্সটা পায় না, কারণ জামাত তাকে হ্যাঁ, জামাত তো একটা রেজিমেন্টের দল, একটা আইডিওলজিক্যাল দল, তাদের তো কিছু ন্যূনতম ইথিক্স নিয়ম নীতির জায়গা আছে, একজন লোক গেলেই জামাতে নিয়ে নেবে না, তো যেখানে ওনাকে জামাত নেয়নি। এই যে আপনি ভিপি নূর, সাবেক ভিপি, আপনার কি কোনো সময়ে এরকম ইচ্ছা হয়েছে যে সরাসরি বিএনপিতে যুক্ত হওয়া, আপনার দল ডিসলভ করে বা জামাতে জয়েন করার, বড় একটা দলের টিকিট আপনি তো পেয়েছেন, বাট ওই দলের হয়ে আপনার কি কখনো চেষ্টা করেছেন আপনি? না, আমার তো অনেকেই স্বাভাবিক আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থান কারণে অনেকেই বলেছে আমি কেন অন্যের দলে যোগ দিই, আমি একটা দল তৈরি করেছি, এ বলেছেন এটা আমার একটা ব্রেন চাইল্ড, এটা আমার ছেলে মেয়ের মতো, আমি দলের ফাউন্ডার মেম্বার সেক্রেটারি। রেজা কিবরিয়া ভাইকে আমরা এনে বসিয়েছিলাম যে একটা সিনিয়র মানুষ, সিনিয়র লোকজন থাকা দরকার, শুধুমাত্র ইয়ং বেস একটা পার্টি হবে, সেই জায়গা থেকে সম্মানিত করেছি। তারপরে আরও অনেককে আমরা এনেছি। এখন পরবর্তীতে সে চলে যাওয়ায় আমরা দেখেছি যে না, ওই যে বলে যে এক গাছের ছাল আরেক গাছের জোড়া লাগে না, তখন চিন্তা হচ্ছে না আমাদের যারা একেবারেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কোর গ্রুপ, এদের মধ্যে থেকেই পার্টির লিডারশিপ থাকুক। যেন কাউন্সিলের মধ্যে দিয়ে আমি সভাপতি নির্বাচিত হয়েছি, এবং এই দলটা হয়তো আপনার ধরেন অবস্থান কম থাকতে পারে, নেতাকর্মী কম থাকতে পারে, বাট সারা বাংলাদেশের মানুষ চেনে এবং একটা পরিচিত অবস্থান আছে, ইতিহাসের একটা পার্ট। সেই দল বিলুপ্ত করে নিঃস্ব করে কেন আমি আরেকটা দলে যোগ দেব? আমার এই জায়গায় একটা সম্পূরক প্রশ্ন, আপনি গতকাল দেখেছেন যে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু, উনি নাগরিক সংলাপের একটি প্রোগ্রাম ছিল চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে, সেখানে উনি ক্ষমা চেয়েছেন
যে আমরা নতুন দল করেছিলাম, আপনাদেরকে আন্দোলনে আপনাদের ছেলেমেয়েরা মারা গেছে, কিন্তু আমরা এই নয় বন্দোবস্ত ব্যর্থ হয়ে গেছে, আমাদের একটা দায় আছে, আপনারা আমাদের ক্ষমা করবেন কিনা। আজকে আপনি যে সব নেতার কথা বলছেন বা যে দলের কথা বললেন, এনসিপির কথা বলেছেন, আপনার নিজের দলটাও আসলে দাঁড়াতে পারে নাই বলে আমার মনে হয় যে আপনার সাধারণ সম্পাদক নাই। হ্যাঁ, আপনারা এখন তো আসলে নুরু সর্বস্ব দল একটা, ভিপি নূরকে বাদ দিলে এই দলে কে আছে? এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি যদি ভুল করি তার জন্য আমি ক্ষমা চাইবো, আমি যদি কারোর সাথে অন্যায় করি তার জন্য দুঃখ প্রকাশ করবো, কিন্তু আমি যেটা করি নাই সেটার জন্য আমি ক্ষমাও চাবো না, আমার দুঃখ প্রকাশ আমি করব না। প্রথমত আমি রাজনীতিতে ভুল করিনি, আমরা গণ অধিকার পরিষদ ভুল করিনি। আমরা বলবো আমাদের দেশের সোসাইটির ওইভাবে তৈরি হয় নাই বিকল্প কিছু গ্রহণ করার জন্য। সোসাইটির মধ্যে সুবিধাবাদী চরিত্রটাই বেশি, সেটা 5ই আগস্টের আগেও দেখেছি, 5ই আগস্টের পরেও দেখেছি। বলেন আজকে, হ্যাঁ, 5ই আগস্টের পরে এনসিপিতে আমার কর্মী, আমার তৃতীয় সারির কর্মী, তারা টেলিভিশন টক শোতে আপনার রাজনৈতিক নেতা হিসেবে হাজির হয়, আর আমার দলের থার্ড ম্যানকেও টেলিভিশনগুলো ডাকে না। তাদেরকে কেন ডাকে? তারা তো তথ্য মন্ত্রণালয় চালায়। তাহলে মিডিয়ার ট্রিটমেন্টটা দেখেন এইটা। ফান্ডিংয়ে একটা পলিটিক্যাল পার্টি চলে, কিছু ফান্ডিং আছে, ধরেন এনসিপির সরকারে ছিল, তাই তাদের সাথে দেখা করার জন্য মন্ত্রীপাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে আমলা কামলা লাইন ধরেছে রাতে। ওই গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট আছে তো, ভিডিও অডিও ছবি আছে, সব পাবেন। কারো ওখানে লাইন ধরেছে কেন? তাদের কাছে গেলে কারো ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায়, কারো মামলায় পড়লে জামিন করানো যায়। তো আমি তো প্রথম হচ্ছে যে এই অন্যায়টা আমি এটা করবো না, দ্বিতীয়ত হচ্ছে আমার এই ক্যাপাসিটিটাও নাই। তো এই যে বলে যে এটা তেল মাথায় সবাই তেল দেয়, খালি মাথায় কেউ তেল দিতেছে না, পারলে এই চুলও উঠায় নিয়ে যায়। তো এই যে আমাদের আহমেদ সফর যে কথা বলছে, বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, এই দেশের মানুষ সোসাইটির সময় পাওয়ারের সাথে থাকে, ওই দিকে তেল মারতে থাকে। তাহলে আমার তো পাওয়ার নাই, মাসেল পাওয়ার নাই, আমার আন্দোলন সংগ্রাম, হ্যাঁ আসলে ভাই আপনি যা করছেন ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, চালাই যান ভাই। তো আমি বলি আসেন আমার পার্টির সাথে যুক্ত, আমরা একসাথে পার্টি করি, আমরা পরিবর্তন করি। ওইখানে ভাই আমরা একটা চাকরি করি ভাই, ছোটোখাটো একটা ব্যবসা করি, ঝামেলা জমালার মধ্যে জড়াইতে চাই না। তো এই সুবিধাবাদী চরিত্রের কারণে এই দেশে 50 বছরের বিকল্প রাজনীতি দাঁড়ায় নাই। সামনে আমার বিশ্বাস দাঁড়াবে, সামনে দাঁড়াবে, একটু সময় লাগবে। তো সেখানে আমি তো ভুল করিনি, আমার ডেডিকেশন, আমার ফ্যামিলির স্যাক্রিফাইস, সেটা তো অব্যাহত ছিল। আমার তো ভুল নেই, মানুষ গ্রহণ করতে পারে না, মানুষ চিনতে পারে না। কারণ ওই যে বলে আপনার স্বাভাবিকভাবে যদি শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে আপনার এই দেশের মানুষ নেতা বানিয়েছিল, জাতির পিতা বানিয়ে হিরো বানিয়েছিল, আবার তাকে কিল করেছে না? শেখ মুজিবকে জেলে দেওয়া যেত, তার বিরুদ্ধে গণ আন্দোলন করা যেত, কিন্তু তাকে হত্যা করা এটা একটা নির্মম নিষ্ঠুরতার পরিচয়। সো তাহলে এইখানকার মানুষের যে মেন্টালিটি, কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম কাদের জন্য? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএস যে চাকরি পাবে। 2018 সালের 30শে জুন আপনাদের চ্যানেলের ফুটেজটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। লাইব্রেরির সামনে ফুটবলের মতো আমার ছাত্রলীগের 30 থেকে 40 জন নেতাকর্মী মেরেছিল। ওই লাইব্রেরিতেই 1 থেকে 1,500 শিক্ষার্থীরা পড়তেছিল। 30 থেকে 40,000 শিক্ষার্থীকে যদি তারা একটা হই হই করে লাইব্রেরি থেকে বের হতো, ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যেত জুলাইয়ের মতো, কিন্তু তারা তো বের হয় নাই। তাদের এই সুবিধাবাদী চরিত্র, তারা ঝামেলা দেখে আপনার যে কায়দা করে বেঁচে থাকতে চেয়েছে। আবার এটা ঠিক যখন ডাকসুতে 11ই মার্চ ভোটের সুযোগ পেয়েছে তখন তারা গোপনে ভোট দিয়েছে। সুতরাং ওই যে আমাদের দেশের মানুষের গায়ে কাদা না লাগিয়ে, পরিশ্রম না করে কিছু করতে চায় সুবিধাবাদী, এই প্রবণতাটা আছে। তো তাহলে এখানে বিকল্প রাজনীতি কেমনে দাঁড়াবে? আমি ফেল করলাম, আমার পরে যারা এসেছে তাদের গ্রহণ করতো, তাদের তো গ্রহণ করতে হবে। সুতরাং সোসাইটিকে তারা কিভাবে গ্রহণ করবে? তারা তো আপনিই বলছেন যে মন্ত্রীপাড়ায় তাদের বাসার রাতে দিনে লাইন পড়ে যেত, তদবির, কমিশন বাণিজ্য, এক ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায়। এই কমপ্লেইনগুলো তো যদি হয় তাহলে মানুষ কেন গ্রহণ করবে? আচ্ছা ঠিক আছে, তাদের বিরুদ্ধে হইতে পারে, বাট আমি ধরেন এভারেজ আমি আপনাকে বলতে, ভাই আপনি একটা ডাকাত, আপনি একটা দল কানা লোক, আপনি অসৎ লোক, আমি এভারেজ বলতে পারি। কিন্তু আমার যদি তথ্য প্রমাণ যুক্তি না থাকে তাহলে এই কথাগুলো বলার তো মানে থাকে না। আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করে আজকের জায়গাটাতে এসেছি। সরকারের গোয়েন্দা সংস্থা আমার পিছনে তো আঠার মতো লেগেছিল। তারা কি আমার বিরুদ্ধে 5 পয়সার দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অবিচার, অনৈতিক কাজের সাথে যুক্ত থাকার একটা প্রমাণ বের করতে পেরেছে? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হচ্ছে, মন্ত্রীদের ফোনালাপ ফাঁস হচ্ছে, আমার কোনো একটা ফোনালাপ ফাঁস করতে পারছে? তারপর আমাকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে, এখনও করা হচ্ছে। কারণ এটা মানুষ মনে করে যে ভিপি নূর যদি টিকে থাকে তাহলে একসময় লিডারশিপ দিতে পারবে, রাজনীতিতে সে একটা এগিয়ে যাবে। তো শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন, এই শেখ হাসিনার আমলে মামলার শিকার হয়েছি, এই ডক্টর ইউনূস সরকার আমলে হত্যা চেষ্টা করা হয়েছে, আমার অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে 29 আগস্ট হামলা করা হয়েছে, কিন্তু বিচার করা হয়নি, গ্রেফতার করা হয়নি। আলোচনা চলবে, আপনারা যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবে। আমি যেটা বলছিলাম 29 আগস্ট শেখ হাসিনার যত দোষ, আওয়ামী লীগ ফ্যাসিবাদ,
তারা হামলা মামলা করেছে। ইউনূস সরকারের আমলে যে প্রকাশ্যে পুলিশের পোশাক পরিহিত কিছু লোক, আর্মির পোশাক পরিহিত লোকেরা 29শে আগস্ট হামলা করে নাকটা ভেঙে দিল, একটা তথাকথিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। এই প্রশ্নটা আমি আপনাকে 30 দিনের সময় দিয়ে এখন পর্যন্ত তো কাউকে গ্রেপ্তার করেনি, বিচার করা হয়নি। তাহলে ডক্টর ইউনূসের সরকারের কর্মকাণ্ড আর শেখ হাসিনার কর্মকাণ্ডের মধ্যে কোথায় পার্থক্য? শেখ হাসিনাও তেমন ঘটনা ঘটলে বলতো হ্যাঁ তদন্ত কমিটি হয়েছে, কোনো অপরাধে কি ছাড় দেওয়া হবে না, এই সমস্ত বোগাস কথাবার্তা বলতো। এই সরকার তো আমাদের সাথে তাই করলো, তাহলে কেন আমাদের সাথে করছে? কেন আমরা টার্গেট? আমরা কি সবাই ভবিষ্যতের জায়গাতে ফ্যাসিজমকে আমরা কি মনে প্রাণে ধারণ করি? এটা তো বা ক্ষমতায় গেলে কি ফ্যাসিস্ট হয়ে দেশের যেতে হয়? মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সুবিধাবাদী চরিত্রগুলো ঢুকে গেছে। এটা পরিবর্তন করতে সময় লাগবে, হয়তো না আগামী 1 দশকের মধ্যে চেঞ্জ হতে পারে, রাতারাতি এটা চেঞ্জ হবে না আসলে। না মানে আপনি যদি সংসদে যাওয়ার সুযোগ আপনাকে সৃষ্টি করতে দেয়, আপনার কমিটমেন্ট কি? না, আমার কমিটমেন্ট তো পরিষ্কার, যেটা বলছে যে আমি তো কথা লেকচার দিয়ে মানুষকে বোঝাতে চাই। আমার অতীতের কর্মকাণ্ড কি মানুষ দেখেছে, ভবিষ্যতেও দেখবে। আমি বরাবর অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমার একটা অবস্থান ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি সত্য কথা বলবো, স্পষ্ট কথা বলবো, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ডাজন্ট কেয়ার। আমি বলেছি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ চালাতে জিও পলিটিক্সের জায়গা থেকে বিএনপির বাইরে অন্য কোনো দল প্রস্তুত না। তাদেরকে ক্ষমতা দিলেও তারা চালাতে পারবে না। এখন অনেকে বলছে বিএনপির দালাল, যেমন বিশেষ করে যারা আরো ক্ষমতায় যেতে চায়, ইসলামিক জোটে, জামাত জামাত, তারা এটার জন্য গালি দেয়। আবার যখন আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে, তখন আমার বক্তব্য খুব তারা প্রচার করেছে, শেয়ার করেছে। শিবির অভিযোগে যখন মানুষকে পেটানো হয়, আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন আমার ফটো কাট করে প্রচার করে। আবার যখন তাদের বিরুদ্ধে কথা বলি, তখন সেটা অপপ্রচার করে। সো এখন এই যে একটা মানে কি বলবেন, যে একটা মানুষের মানসিকতা, এর পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ফেসিবাদ বলেন, লুটপাট বলেন, অন্যায় অবিচার, এগুলোর পরিবর্তন হবে না, নতুন বাংলাদেশের কথা হবে না। তো আমরা আশা করি যে ভবিষ্যতে অন্তত হবে। আমি বিশ্বাস করি এই কারণে যে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিছু প্রতিবাদী, প্রকৃত মানুষ, দেশপ্রেমিক মানুষ, তরুণরা বের হয়ে এসেছে। সময়ের পরিবর্তনে তারা ফুটে উঠবে, নেতৃত্বের জায়গায় পৌঁছবে, তখন এরা দেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসবে। সেখানে যারা আমাকে ফলো করে, আমি যদি তাদের নেতা হই, তাহলে একসময় আমার কাছে আসবে, অন্য কেউ নেতা হলে তার কাছে যাবে। আমি একটু আপনার নির্বাচনী আসন নিয়ে 2টা প্রশ্ন করে শেষ করে দিব। পটুয়াখালীর আপনার যারা ভোটার, কম্পোজিশনটা কীরকম, তাদের কাছে গিয়ে আপনার কি ধরনের সমস্যা এবং সম্ভাবনার কথা আপনি শুনছেন, বলছেন? আমি যেটা ওখানে দেখেছি যে আসলে প্রকৃত অর্থে আপনি জানেন যে বাংলাদেশের ওই যে বলে আমলাতান্ত্রিক জটিলতা, এইখানে আপনার এলাকায় কাজ করতে হলে প্রথমত হচ্ছে আপনার সে ধরনের পরিচিতি থাকতে হবে, অবস্থান থাকতে হবে, আপনার একটা ফোনে হ্যালোতে কাজ হবে, মানুষ গুরুত্ব দেবে। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা পরিচিতি আছে দেশব্যাপী, জাতীয় পর্যায়ে রাজনীতি করি, সচিব বলেন, এমপি মন্ত্রী বলেন, সবাই চেনে। পরবর্তীতে সরকার গঠন করবে, আমাদেরই তো ফেলো, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, কাজেই অন্তত আমি একটা সুপারিশ করলে সেটা তারা বিবেচনা করবে আমার এলাকার প্রশ্নে। তো সেই জায়গাতে আমি যেটা দেখেছি, আমাদের ওই দক্ষিণাঞ্চল এমনি পিছিয়ে, কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে অবকাঠামোগত একটা বড় সমস্যা আছে, মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রি নাই, একটা বড় সমস্যা আছে। কৃষি, মৎস্য, লবণাক্ততা একটা বড় সমস্যা আপনার পেশা। হ্যাঁ, তো এই অ্যাগ্রো বেস কিছু ইন্ডাস্ট্রি করা যায়। গ্রামের ছেলেমেয়েরা দরিদ্র ফ্যামিলিতে থাকার সুবাদে মেধাবী হওয়া সত্ত্বেও তারা অনেকে পড়াশোনার সুযোগ পায় না, ঝরে পড়ে, প্রতিভা ঝরে পড়ে। তো তাদেরকে আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা ভাবছি একটা ফাউন্ডেশন করে এই সমস্ত মেধাকে, প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করা। এবং সবচেয়ে বড় এটা হচ্ছে মানুষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক একটা এলাকা চর, ওই চর থেকে ওই সদর উপজেলা আসতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তো চিন্তা, একটা মানুষ স্ট্রোক করছে, 2-3 ঘন্টা নিতে নিতে তো সে শেষ। তো এখানে এই চিকিৎসা সেবাটা আধুনিক মানসম্মত একটা করা দরকার। এবং আরেকটা তো গোটা বাংলাদেশ ব্যাপী আছে রাজনৈতিক উৎপাত। তো এই যে ক্ষমতার অপব্যবহার করে মানুষের পেটে জুলুম, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের আপনার সব এই ফসল, ধান কেটে নেওয়া, তরমুজ কেটে নেওয়া, তরমুজের উপরে চাঁদা বসানো, যেটা পাহাড়ে চলে, এই ধরনের একটা সমস্যা আছে আমাদের এই উপকূলীয় অঞ্চলগুলোতে। তো আমি তো একজন বলা চলে পরিচ্ছন্ন মানুষ, আমার তো এই চাঁদাবাজি, ধান্দাবাজি এইগুলোর ইচ্ছা নাই। আর আমার সাথে যারা থাকে, এলাকার মানুষ চেনে, সব ভদ্র নম্র লোকগুলোই আমার সাথে আছে। সেই জায়গা থেকে আমি মনে করি এই সমস্ত দিকগুলো বিবেচনা করলে মানুষ অবশ্যই আমাকে ভোট দিবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা যে সাবজেক্টটি ঠিক করেছিলাম, ভোট ও জোটের ভবিষ্যৎ, আপনারা আসলে এই জোটটা, এটার কম্পোজিশন কি হবে সেটা একটু বলবেন। এটি নির্বাচনের পরে ডিসলভ হয়ে যাবে বা আর ভোটটা হচ্ছে, তো নির্বাচন হচ্ছে, প্রধান উপদেষ্টা তো বারবার বলেছেন 12ই ফেব্রুয়ারির আগেও না পরেও না, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে।
এবং বিশেষ করে আমাদের এতে তো নির্বাচনী জোট, পাশাপাশি আমাদের এই জোটের ফরমেশনটা, এই সম্পর্কটা হঠাৎ করে তৈরি হয়ে যায়, এটা ওই যুগপৎ আন্দোলন থেকেই চলে আসছে। সো সেখানে এই জোটের প্রধান বা বিশেষ করে বিএনপির প্রধান জনাব তারেক রহমান, ওনার একটা ইতিবাচক মানসিকতা আমরা লক্ষ্য করেছি এবং উনি এটা ফিল করেন যে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, বাংলাদেশের মানুষের যে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে পরিবর্তন, রাষ্ট্র সংস্কারের যে একটা বৃহৎ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটার বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ওয়ান পার্টি, কোনো ওয়ান লিডারশিপে সেটা সম্ভব নয়। সেই জায়গা থেকে উনি খুব করে চান যে আগামীতে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট, এবং ওনারা যেটা বলেছেন যে জাতীয় সরকার। তো সেই চিন্তাভাবনার যদি তারা প্রতিফলন ঘটায় তাহলে তো আমাদেরকে লাগবে তাদের, এবং এখন পর্যন্ত তো সেই সহযোগিতাটা, আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আছে। এইটা যতদিন থাকবে ততদিন আমরা একসাথে পথ চলবো, এই আস্থা বিশ্বাসটা। বাট আস্থা বিশ্বাসে যদি চির ধরে, ভবিষ্যতে যদি আসলে বিএনপির জায়গা থেকে এই বোঝাপড়াটা না থাকে, তখন তো আর সম্ভব হবে না। বাট আমার মনে হয় যে এই বোঝাপড়াটা আরও কিছু, অন্তত কয়েক বছর দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের মধ্যে থাকবে। অনেক ধন্যবাদ জনাব নুরুল হক নূর, ওরফে ভিপি নূর। আপনার জন্য দোয়া, শুভকামনা। আপনি যেন এমপি নূর হিসেবেও মানুষের কাছে পরিচিত পান। দর্শক, জনাব নূরের মতো আমরাও প্রত্যাশা করি যে যে তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন মাঠে মারা যাবে না, এবং এই তরুণদের হাত ধরেই বাংলাদেশের যে ভবিষ্যৎ, যে ট্রানজিশনের কথা আমরা সবাই মনে প্রাণে কায় মনোবাক্যে চাইছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের পরবর্তী নেতৃত্বটা যাবে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।